এটা আমেরিকার শিকাগো শহরের একটি বিখ্যাত ধনী পরিবারের গল্প। এই পরিবারে রয়েছে সবার আদরের এই ছোট্ট বাচ্চাটি। তাকে আদর করে তার বাবা মা তাকে বিং বলে ডাকে। বিংকে দেখাশোনা করার জন্য তার পিতামাতা এই গিলবার্টাইন নামে এই মেয়েটিকে রেখেছে। বিং সবসময় একটি অ্যাডভেঞ্চারের গল্পের বই পড়তে খুব পছন্দ করে। গিলবার্টাইন তাকে সবসময় এই বইটি তাকে পড়ে শোনাতো, আর বিংকের এই বইটি প্রতিদিন পড়তে পড়তে তার একেবারে মুখস্থ হয়ে যায়। বিংকের মা মিসেস ল্যারিনের খুব শখ থাকে তার ছেলে বিংকের ছবি নিউজ পেপারে বেশ বড় করে ছাপাবে। তাই সে শহরের একটি নামকরা ফটোগ্রাফারকে ভাড়া করে। তারপর দেখা যায় তিনজন চোর মিলে সে ফটোগ্রাফারকে বেঁধে রেখে নিজেরা ফটোগ্রাফার সেজে সে বেবি বিংকের বাসায় চলে আসে। বিংকে দেখে চোরদের দলের প্রধান সামনে এসে বলে, আমি মিস্টার চার্লি, এই শহরের সবচাইতে ফেমাস ফটোগ্রাফার। এই বলে সে বেবি বিংকে কোলে নিতে চায়, কিন্তু সে সময় বেবি বিং তার জায়গা মতো একটি লাথি মারে। এদিকে ল্যারিন যেহেতু সে ফটোগ্রাফারকে আগে কখনো দেখেনি, তাই তাদেরকে দেখেও বুঝতে পারে না যে তারা ছদ্মবেশী চোর। ল্যারিন তাদের আসল ফটোগ্রাফার মনে করে তাদের বেশ প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ ফটোগ্রাফারের মতন অভিনয় করার পরে চোরদের দলের প্রধান, যার নাম এডি, সে ল্যারিনকে বলে, আপনার বাচ্চাকে আমাদের সাথে একটু একা ছেড়ে দিন। আপনি এখানে থাকলে সে বারবার করে আপনার দিকে তাকিয়ে থাকবে, এতে করে তার ছবিও ভালো আসবে না। সে সাথে আপনি যে জামাটি পরে আছেন এটাতে আপনাকে তেমন মানাইতেছে না। আমি জানি আপনার নিশ্চয়ই এর থেকেও অনেক ভালো জামা আছে, আপনি সেগুলি পরে আসুন। ল্যারি তখন এই কথা শুনে তার বাচ্চাকে একা রেখে তাড়াহুড়া করে উপর রুমে চলে যায় তার নিজের জামা চেঞ্জ করার জন্য। গিলবার্টাইন যাওয়ার আগে তাদেরকে অ্যাডভেঞ্চার অফ বেবি বুক বইটি দিয়ে বলে, বেবি বিং যদি কান্নাকাটি করে তাহলে এই বইটি তাকে দিবেন। সবাই চলে যাওয়ার ঠিক পরপরেই বেবি বিংকে জানলা দিয়ে পার করে তাকে নিয়ে চলে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা বেবি বিংকে শান্ত রাখার জন্য সে বইটিও নিজেদের সাথে নিয়ে যায়। এদিকে মিসেস ল্যারিন যখন তার জামা কাপড় বদল করে যখন নিচে আসে তখন দেখে সেখানে কেউ নেই এবং টেবিলের উপরে লেখা দেখে, আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করেছি, ভালো চাইলে পুলিশে জানাবেন না। এদিকে বেবি বিংকের বাবা মিস্টার কর্টেলের কাছেও এই নিউজটি পৌঁছে যায়। এখানে লেখা থাকে, মিস্টার কর্টেল, আমরা আপনার বেবিকে কিডন্যাপ করেছি। যদি তাকে জীবিত ফেরত পেতে চান তাহলে আজকেই এলি ফ্যাক্টরির পিছনে $50 মিলিয়ন ফেলে যাবেন। এদিকে চোরদের দলের প্রধান এডি এবং তার দুই শাগরেদ ভিকো এবং নরবি জঙ্গলের কাছে গিয়ে নিজেদের জামা কাপড়, দাড়ি, এমনকি তাদের গাড়িটিও বদলিয়ে ফেলে। তারপরে বেবি বিংকে নিয়ে তারা নিজেদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে তারা সর্বপ্রথম বেবি বিংকে জামা কাপড় বদলানোর কথা চিন্তা করে। তারা কেউই আগে কখনো বাচ্চাদের এরকম ভাবে জামা কাপড় চেঞ্জ করে দেয়নি। তাই অনেক কষ্ট করে নরবি কোন রকম ভাবে বেবি বিংকে একটি সাধারণ পোশাক পরিয়ে দেয়। এদিকে ভিকো গরম দুধ নিয়ে আসে বেবি বিংকে খাওয়ানোর জন্য। ভিকো এডিকে জিজ্ঞাসা করে, গরম দুধে বাচ্চার আবার মুখ পুড়ে যাবে না তো? এডি বলে, নিজের চামড়া কয়েক ফোঁটা ফেলে চেক করে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা গরম। ভিকো শয়তানি করে নরবির টাক মাথায় কয়েক ফোঁটা দুধ ঢেলে দেয়। নরবি গরম দুধে ছ্যাঁক খেয়ে জোরে চিৎকার করে ওঠে, আর এইসব দেখে বেবি বিং অনেক আনন্দ পায়। এডি তাদেরকে বলে, এবার তোমরা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চা ঘুমিয়ে থাকলে আশেপাশের কেউ সন্দেহ করবে না। নরবি বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য পাশের রুমে নিয়ে যায়। নরবি বেবি বিংকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে বেবি বিংকে ঘুম পাড়াতে পারে না। সে বেবি বিংকের সামনে নাচ গান করতে থাকে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। তখন পাশের রুম থেকে এডি বলে, এই গল্পের বইটি তুমি তাকে পড়ে শোনাও। নরবি ছিল অশিক্ষিত, সে ঠিক মতন পড়তে পারতো না, তাই কোন রকম ভাবে ভাঙ্গা ভাঙ্গা গলায় বিংকে সে বইটি পড়ে শোনাতে শোনাতে একসময় নিজেই সে ঘুমিয়ে যায়। এদিকে মিসেস ল্যারিনের বাসা থেকে পুলিশকে খবর দেওয়া হয়। তাদের সাথে বেশ কিছু গোয়েন্দা অফিসার তাদের বাসায় আসে এবং বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে পরীক্ষা করতে থাকে। তারা মিসেস ল্যারিনকে বাইরে যেতে নিষেধ করে। এদিকে নরবি ঘুমিয়ে যাওয়ার কারণে বেবি বিং নিজেই নিজের বই খুলে দেখতে থাকে। বিং বাইরে তাকিয়ে দুটি কবুতরকে দেখতে পায়। একই সাথে সে বইয়ের পৃষ্ঠা যখন উল্টায় তখন দুইটি কবুতরের ছবি দেখতে পায়। তাই সে বইয়ের গল্পের মতো নিজেও অ্যাডভেঞ্চার করার জন্য হামাগুড়ি দিতে দিতে বিছানা থেকে নেমে কবুতরটির পিছু পিছু যাওয়া শুরু করে। এদিকে এডি এবং ভিকো দুইজনে বসে থেকে টিভি দেখতে থাকে। তাদেরও বিংকের প্রতি কোনো খেয়াল ছিল না। বিং সে কবুতরকে পিছু করতে করতে সিঁড়ি বেয়ে একবারে বাসার ছাদে উঠে যায়। ছাদ থেকে ভাঙা কাচের অংশ দিয়ে বিং নিচের দিকে তাকিয়ে থাকে। তখন বিংকের মুখ থেকে কয়েক ফোঁটা লালা এসে একদম এডির ঘাড়ে পড়ে। এডি এবং ভিকো প্রথমে বুঝতে না পারলেও তারা উপরের দিকে তাকিয়ে দেখে বিং ছাদের উপরে উঠে তাদের দিকে তাকিয়ে আছে। তারা সাথে সাথে গিয়ে নরবিকে জাগিয়ে তোলে। তারপর বিংকে ধরার জন্য ছাদের দিকে চলে যায়, কিন্তু বিং আবার কবুতর পিছু করতে করতে একটি বড় কাঠের পাটাতনে উঠে পড়ে। হামাগুড়ি দিতে দিতে সে পাশের ছাদে চলে যায়। এডি যখন বিংকে ধরতে আসে তখন সে কাঠে বাড়ি খেয়ে সে নিচে পড়ে যায়। ভিকো তখন রেগে গিয়ে সে পাটাতনকে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে বেবি বিং মনের আনন্দে হামাগুড়ি দিয়ে নিজের ইচ্ছা মতো সামনে এগিয়ে যায়। ভিকো এবং নরবি কোন রকম ভাবে এডিকে দাঁড় করিয়ে দেয়। তারপরে তারা তাকে বলে, আমাদের এখান থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিং এ যাওয়া লাগবে। বাচ্চাটি ওই দিকে চলে গিয়েছে। তারপর তারা 1 2 3 বলে
বলে পাশের বিল্ডিং এ চলে যায়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে এডি তাদের সাথে লাফ দিতে পারে না। সে সাথে সাথে নিচে পড়ে যায়। বেবি বিং ততক্ষণ হামাগুড়ি দিয়ে একটি বাসায় ঢুকে পড়েছে। সে বাসার দরজায় হাত দিয়ে বাড়ি মেরে শব্দ করতে থাকে, আর তখন সে বাড়ির মহিলাটি এসে দরজাটি খুলে দেয়। ঠিক তখনই সে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি বয় এসে উপস্থিত হয়, তাই মহিলা আর বিংকে দেখতে পায় না। সে নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে চলে আসে। সে সরাসরি একদম লিফটে উঠে পড়ে। আবার তখনই আবার লিফটও চালু হয়ে যায়, আর বেবি বিংকো নিচে চলে আসে। বিকো এবং নরবি তখন নিচে এসে দেখে এডি আদমরার মতো হয়ে একবারে নিচে পড়ে আছে। তাকে দুইজন মিলে টানাটানি করে কোন রকম দাঁড় করায়। এর মধ্য দিয়ে বিং তাদের পাশ দিয়ে চলে যায়। বিং পাশে একটি নীল রঙের বাস দেখতে পায়, যেটি দেখে তার সে বইয়ে থাকা বাসটির কথা মনে পড়ে যায়। সেও হামাগুড়ি দিয়ে সে বাসে উঠে পড়ে। সে বাসটি যখন ছেড়ে দিয়েছে তখন তারা তিনজন দেখতে পায় বিং বাসে করে চলে যাচ্ছে। তারা সাথে সাথে তাদের নিজেদের গাড়ি নিয়ে সে বাসটিকে ফলো করা শুরু করে, কিন্তু ঠিকমতো বাসের পিছনে লেগে থাকতে পারে না এবং এক সময় তারা বাসও হারিয়ে ফেলে। বাসের ভেতরে এক মোটা মহিলা বিংকের সামনে একটি ঝুড়ি রাখে। বিং ঝুড়ির ভেতরে দেখতে যেয়ে সে ঝুড়ির ভেতরে ঢুকে যায়। বাস থামালে সে মহিলাটি ঝুড়িতে কি আছে সেটা না দেখেই বেবি বিংকে সহই বাস থেকে সে ঝুড়িটি নিয়ে নেমে পড়ে। এদিকে চোরের দল শেষ পর্যন্ত সে বাসটি খুঁজে পায়। নরবি দৌড়ে এসে বাসের ভেতরে চেক করতে থাকে, কিন্তু সে কোনো মতে বেবি বিংকে খুঁজে পায় না। এর মধ্যে মোটা মহিলা বিকোর সামনে দিয়ে চলে গেলে বিকো বেবি বিংকে সে ব্যাগের ভেতরে দেখতে পায়। তারা তিনজন মিলে সে মোটা মহিলাকে ফলো করতে থাকে। সে মোটা মহিলাটি একটু পরে টের পেয়ে যায় যে তিনজন তাকে ফলো করতেছে, তাই সে সাথে সাথে সে ঝুড়িটি রেখে তিনজনকে বেদম মারতে থাকে। ঝুড়ি মাটিতে রেখে দেওয়ার কারণে বিং ঝুড়ি থেকে নেমে আবার হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করে এবং পাশের একটি শপিং মলে ঢুকে পড়ে। সেই শপিং মলে যারা শপিং করতে আসতো তাদের বাচ্চা রাখার জন্য একটি আলাদা বেবি কেয়ার ইউনিট ছিল। বেবি বিংকে ফ্লোরে হামাগুড়ি দিতে দেখে এক মহিলা মনে করে সে হয়তো বেবি ইউনিট থেকে বের হয়ে এসেছে, তাই সে আবারও নিজ দায়িত্বে বেবিকে আবার বেবি কেয়ার ইউনিটে রেখে আসে। কিন্তু বিং আবারও সেই বেবি কেয়ার ইউনিট থেকে হামাগুড়ি দিয়ে সেখান থেকে চলে আসে। এবার সে একটি বেবি কেয়ার সাইকেলের নিচে ঢুকে পড়ে। একটু পরে এক মহিলা আসে এবং বেবি কেয়ার গাড়িটি নিয়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরে মহিলাটি থেমে গেলে বিং আবার সেখান থেকে বের হয়ে চলে আসে। বাইরে তখন এক সাংবাদিক বিংকের হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ করছিল। বেবি বিং তার পায়ের নিচ দিয়ে তার মাইক্রোফোনে তার পেঁচিয়ে কোনোভাবে সেখান থেকে চলে যায়। অল্প সময়ের জন্য তাকে টিভিতেও দেখানো হয়, কিন্তু কেউই সেটা খেয়াল করে না। এদিকে চোর তিনজন কিভাবে আবার সে বাচ্চাটিকে খুঁজে পাবে এটি নিয়েই কথা বলছিল। তার টিভিতে তাকিয়েই বুঝতে পারে বাচ্চাটি তাদের পাশেই রয়েছে, কিন্তু বেবি বিং একটি ট্যাক্সি দেখে তার বইয়ে থাকা সেই ট্যাক্সির কথা মনে পড়ে যায়। ট্যাক্সির দরজাও খোলা ছিল, তাই সে হামাগুড়ি দিয়ে চলতে চলতে সে ট্যাক্সিতে উঠে পড়ে। সে ট্যাক্সির যাত্রীরাও তাকে দেখতে না পেয়ে তার পাশেই ব্যাগ রেখে দেয়। সে আবার ঢাকা পড়ে যায়। ট্যাক্সি ছেড়ে দেওয়ার পরেই সে তিনজন আবার সে বাচ্চাটিকে দেখতে পায়। ট্যাক্সির যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলে তারা ট্যাক্সি থেকে নেমে যায়। বেবি বিংকো এক ফাঁকে ট্যাক্সি থেকে নেমে পড়ে। সে ট্যাক্সির নিচ দিয়ে আস্তে করে বের হয়ে যায়। সে বের হয়ে সামনে চিড়িয়াখানা দেখতে পায়, আর তার বইয়ে একটি চিড়িয়াখানার ছবি থাকার কারণে সে আবার চিড়িয়াখানার দিকে এগিয়ে যায়। এদিকে চোর তিনজনও সে ট্যাক্সিকে ফলো করে সেখানে চলে আসে। তারা দেখতে পায় এই ব্যস্ত রোডের মধ্যে দিয়ে বেবি একাই হামাগুড়ি দিয়ে সে চিড়িয়াখানার দিকে চলে যাচ্ছে। আবার রাস্তায় অনেক গাড়ি থাকার কারণে চোর তিনজন তারা রাস্তায় পার হতে পারছিল না। তাদের রাস্তা পার হতে হতে অনেক সময় লেগে যায়, আর এই সময়ের ভেতরে বেবি বিং একবারে চিড়িয়াখানার ভেতরে চলে আসে। তারা তিনজন যখন চিড়িয়াখানার ভেতরে চলে আসে তখন তারা তিনজন দেখতে পায় বেবি বিং একটি গরিলার সাথে বসে আছে। গরিলাটিও বেবি বিংকে খুব আপন করে নিচ্ছে। তারা তিনজন কোনোভাবে বাচ্চাটিকে সেখান থেকে বের করার প্ল্যান করে। প্রথমে ভিকো তার জুতার ফিতা ধরে তাকে টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসতে যায়, কিন্তু গরিলাটি সেটি দেখে ফেলে। সে রেগে গিয়ে অনেক জোরে বিকোর হাতে একটি থাবা মারে। বিকোর হাত মুচকে যায়। তারপর নরবিও একটি বড় লাঠি নিয়ে বিকোকে সেখান থেকে বের করার চেষ্টা করে। গরিলা এবারও নরবিকে খুব আচ্ছা মতো শিক্ষা দেয়। কিছুক্ষণ পরে বিং আর গরিলা ঘুমিয়ে যায়। এবার এডি নিজেই বিংকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু বিংকে টেনে বের করার সময় গরিলার ঘুম ভেঙে যায়। গরিলা উঠা মাত্রই এডিকে সাথে সাথে ধরে ফেলে এবং এত জোরে তাকে ছুঁড়ে ফেলে দেয় যে সে উড়ে গিয়ে আরেকটি খাঁচার ভেতরে ঢুকে যায়। তারা তিনজনই সেখানে অনেক গুরুতর ভাবে আঘাত খায়। এদিকে হঠাৎ করে গরিলার পিছনের খাঁচাটি খুলে দেওয়া হয়। বেবি বিং আস্তে আস্তে সেখান থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে যায়। আর চিড়িয়াখানার পাশেই ছিল একটি পার্ক। বেবি বিং হামাগুড়ি দিয়ে দিয়ে সে পার্কের ভেতরে ঢুকে পড়ে। পার্কের এক মহিলা বিংকে দেখে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। তখন বিং পাশে তাকায়, আর সেখানে বসে আরেকটি মহিলা বই পড়ছিল। আর এই মহিলাটি তাকেই বিংকের মা মনে করে সেখান থেকে চলে যায়। বিংকো হামাগুড়ি দিয়ে দিয়ে সে পার্কের ভিতরে ঘুরতে থাকে। এদিকে বিংকের কিডন্যাপ হওয়ার খবর নিউজে ছাপিয়ে যায়। বিংকের মা তখন কান্নায় ভেঙে পড়ে। একটু পর
চোর তিনজন বিংকে খুঁজতে খুঁজতে পার্কে এসে পড়লে তারা তাকে দেখতে পায়। বিং তাদেরকে দেখে একটি টানেলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ছোট বিংকে তারা টানেলের ওই পাশে গিয়ে ধরেই ফেলে। তারপর তাকে কোলে নিয়ে বাসায় যাওয়া শুরু করে। কিন্তু গাড়িতে যাওয়ার আগে তারা দেখতে পায় তাদের গাড়ির কাছে দুইজন পুলিশ অফিসার অপেক্ষা করতেছে। তারা ভয় পেয়ে পিছনের একটি বেঞ্চে বসে পড়ে আর বিংকে এডির গায়ের কোট দিয়ে ঢেকে রাখে। পুলিশরা তাদেরকে দেখে তাদের কাছে আসে, এসে জিজ্ঞাসা করে ওই গাড়িটি কার। তারা বলে এটি আমাদেরই গাড়ি। পুলিশ বলে গাড়িটি তো রাস্তার ধারে স্টার্ট করা অবস্থায় আছে। তখন বলে গাড়িটি বন্ধ করে আসুন। কথা বলার সময় তখন বিংকের মুখ হাত দিয়ে চেপে ধরে রাখে, আর সে সময় আবার বিং হাত দিয়ে এডির আসল জায়গায় আঘাত করতে থাকে। এডি তখন পুলিশকে বলে আসলে আমাদের গাড়ির ব্যাটারিতে সমস্যা আছে, তাই স্টার্ট বন্ধ করেনি। তখন পুলিশরা বলে একটি বাচ্চা কিডন্যাপ হয়েছে, তোমরা কি এ ব্যাপারে কিছু জানো? এদিকে বিং কোটের পকেট থেকে একটি গ্যাস লাইট খুঁজে পায়। টিপে টিপে সে কোনোভাবে লাইটারটি জ্বালিয়ে ফেলে এবং সেটি জ্বালিয়ে এডির আসল জায়গার নিচে রেখে দেয়। তখন এডি ব্যথা সহ্য করে পুলিশকে বলে না আমরা তো কিছুই জানি না। পুলিশেরা আরো নানা বাহানায় তাদের সাথে কথা বলতে থাকে। ভিকো এবং নরবি সেখান থেকে কোন রকম কৌশলে পুলিশকে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে এডির আসল জায়গা নিচে একেবারে পুড়ে যাচ্ছে। এডি সহ্য করতে না পেরে বিংকে ছেড়ে দিলে বিং আস্তে করে সেখান থেকে নেমে সেখান থেকে আবার হামাগুড়ি দিয়ে হাঁটা শুরু করে, কিন্তু ততক্ষণে এডির প্যান্ট পুড়ে ধোয়া বের হওয়া শুরু হয়। ভিকো এবং নরবি সেখানে ফিরে এসে দেখে এডির আসল জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। তারা অনেক চেষ্টা করে আগুনটিকে লিভিয়ে দেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত তারা আগুন লিভাতে সক্ষম হয়। এদিকে বেবি হামাগুড়ি দিতে দিতে বড় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে আসে। সেখানে অনেক শ্রমিক কাজ করছিল, আর এটি দেখে বেবির বইয়ের আরেকটি চ্যাপ্টারের কথা মনে পড়ে যায়। হঠাৎ সে দেখতে পায় একটি লোক কেক খেয়ে কেকের একটি টুকরা একটি স্টিলের উপরে রেখে দিয়েছে। বিং কেক খাওয়ার জন্য সেখানে যায়, সাথে সাথে সে ভীমটি উপরে ওঠা শুরু করে, আর এর ভেতরে তারা তিনজনও সেখানে এসে পৌঁছে যায় এবং বেবিকে দেখে তারা অবাক হয়ে যায়। বেবিকে এত উপরে দেখে চমকে যায়। বেবি তো মনের আনন্দে সে কেক খাচ্ছে, আর তারা তিনজন সাথে সাথে লিফটে উঠে উপরে চলে যায়। তারা বাচ্চাকে ফলো করতে শুরু করে। লিফটের স্পিড বেশি হওয়ার কারণে তারা বিংকে ওভারটেক করে তারা আরো উপরে চলে যায়। যখনই বেবি তাদের কাছাকাছি আসে তখনই বিকো সেই স্টিলে উঠে পড়তে যায়। সে উঠতে না পেরে সেখানে ঝুলে যায়। বিকোর ভরের কারণে বিং তাদের দিকে ঝুঁকে যায়, আর তখনই বেবি স্লাইড করে এসে একটি লিফটের ছাদে বসে পড়ে, কিন্তু বিকো সেই স্টিল ধরেই ঝুলে থাকে। লিফটটি 2 তলার নিচে থেমে গেলে বিং বিল্ডিং এর ভেতরে চলে আসে। এদিকে এডি বিকোকে হেল্প করার জন্য নরবিকে জোর করে পাঠিয়ে দিলে উল্টো সেও বিকোর পা ধরে ঝুলে পড়ে। এতক্ষণ বেচারা একা একা ঝুলছিল, এখন নরবি সাহায্য করতে এসে মুসিবত আরো বাড়িয়ে দিল। নরবি তার জুতা ধরে ঝুলে থাকতে শুরু করে। সে নিচে পড়তে পড়তে কাঠের বিমের উপরে আটকিয়ে যায়, আর বিকো ঝুলে এসে ভিতরে পড়ে যায়। ভিকো এবং এডি উঠেই তারা ভিংকে খুঁজতে শুরু করে। এদিকে নরবি সে বিমের উপরে বাড়ি খেয়ে শেষ পর্যন্ত একটি সিমেন্টের ডাব্বার ভেতরে পড়ে। এদিকে পরপর কয়েকবার উল্টাপাল্টা অ্যাক্সিডেন্ট করে ভিকো একটি ময়লার ডাব্বাতে যেয়ে পড়ে। দুইজন দুই দিকে পড়ে এডি এবার গোলমাতাল হয়ে যায়। সৌভাগ্যবশত এডি বিংকে পেয়ে যায়। সে বিংকে দেখে সাথে সাথে বলে আজকে তোকে খাইছি, আমি আমার সারা জীবনেও এত কষ্ট করি নাই। পুচকা বাচ্চা হয়ে তুই একের পর এক আমাকে বাজ দিয়ে যাচ্ছিস, আজকে তোর খবর আছে। তখন সে যেই সামনে আগায় তখনই বিংকের মুখে লালার উপরে পা পিছলে যেয়ে পড়ে যায়। সাথে সাথে একটি হাতুড়ে এসে তার মাথায় এসে লাগে। বিং এসব দেখে হাসতে হাসতে সামনে এগিয়ে যায়। এডি কোনো রকমে উঠে দাঁড়ায়, কিন্তু মাথায় আঘাত পাওয়ার কারণে ব্যালেন্স করতে না পেরে রং মিস করার মেশিনের একটি সুইচ সে টেনে দেয়। সাথে সাথে উপর থেকে পিচ্ছিল রং এসে তার গায়ের উপরে পড়তে শুরু করে। তার সারা গায়ে একেবারে রঙের আঠাতে মেখে যায়। সে উঠে আবার ডায়লগ মারতে শুরু করে, তোকে আমি ছাড়বো না পিচ্চি, এই সেই, আমি তোকে খুন করে ফেলবো। কিন্তু পিছলা জায়গায় সে আবার পড়ে যায়। বিং তখন তার সামনে একটি ক্যারিং লিফট দেখতে পেয়ে সেটাতেই উঠে পড়ে এবং নিচে নামতে শুরু করে। এডি উপর থেকে বিংকে দেখতে থাকে আর বলতে থাকে আমার টাকা পয়সা সব চলে গেল, আমার সব শেষ হয়ে গেল। আর তখনই সে একটি ক্রেনের দড়ি দেখতে পেয়ে সেটাতেই ঝুলে পড়ে। সেটিতে ঝুলে পড়ার সঙ্গে সঙ্গে মেশিনটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে সেদিনকের মতো কাজ অফ হয়ে যায়। বেচারা এডি সে সারা গায়ে রং মেখে সেখানে ঝুলে থাকে। এদিকে বিংকের ক্রেনও তখন নিচে নেমে যায়। সে ক্রেন থেকে নেমে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে। রাতের বেলায় ভিকো এবং নরবি এসে কোনরকম এডিকে সেখান থেকে বের করে নিয়ে তাদের বাসায় চলে যায়। এদিকে মিসেস লাইনের বাসায় গোয়েন্দারা তদন্ত নিয়ে কথা বলছিল। আমরা রিপোর্ট পেয়েছি, অনেকেই বলেছে একটি ছোট্ট বাচ্চাকে প্রথমে বাসে দেখা গিয়েছে, তারপরে একটি চিড়িয়াখানায় দেখা যায়, তারপরে একটি পার্কে দেখা যায়। পাশে গিলবার্টাইন তখন বলে ওঠে শেষটা কি কনস্ট্রাকশন বিল্ডিং? অফিসার অবাক হয়ে বলে হ্যাঁ। তখন গিলবার্টাইন বলে এটা তো বিংকের বইয়ের গল্প, গল্পে একেবারে হুবহু এমনটিই ছিল। এবার সে নিশ্চয়ই রিটায়ার্ড আর্মি
আর্মি অফিসারদের কাছে যাবে। সাথে সাথেই তাদেরকে নিয়ে রিটায়ার্ড অফিসারদের কাছে রওনা হয়। এদিকে বেইবিং সত্যি সত্যি আর্মি অফিসারদের হাউজে এসে পৌঁছে যায়। সব বুড়ে হয়ে যাওয়া রিটায়ার্ড আর্মি অফিসাররা বিংকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা টিভিতে বিংকের কিডন্যাপ হয়ে যাওয়ার কথা জানতো। তারা বিংকে সবার মাঝে রেখে গান গেয়ে শোনাতে শুরু করে। একটু পরে সেখানে বিংকের বাবা মাও চলে আসে। মিসেস ল্যারিন বিংকে দেখা মাত্রই তাকে বুকে জড়িয়ে নেয়। সবাইকে ধন্যবাদ দিয়ে তারা বাড়ি ফিরতে শুরু করে। তখন তারা বাড়িতে যাওয়ার সময় বেইবিং একটি বড় বিল্ডিং এর দিকে তাকিয়ে ইশারা করে বারবার বলতে থাকে বু 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 বু। তখন তার মা মিসেস ল্যারিন বুঝে যায় বিংকের বইটি ওই বিল্ডিং এ ফেলে এসেছে, অর্থাৎ বিং সেই বিল্ডিং এই ছিল। পুলিশ অফিসাররা তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সে বিল্ডিং এর কাছে চলে যায় এবং সমস্ত বিল্ডিং পুলিশ দিয়ে ঘিরে ফেলে। এদিকে তিনজন চোর সেই বিল্ডিং এর ভেতরেই ছিল। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শুনতে পেয়ে এডিরা সবাই চমকে যায়। তারা সবাই বুঝতে পারে যে আমাদেরকে পুলিশ ঘেরাও করে নিয়েছে। তারা সত্যি যখন পুলিশকে দেখতে পায় তখন তারা একদম ভেঙে পড়ে। পুলিশ তখন বলে বাচ্চার বইটিকে নিচে ফেলে দাও এবং আত্মসমর্পণ করো। তারা কষ্টে অভিমানের আগে বইটিকে ছুঁড়ে ফেলে দিয়ে আত্মসমর্পণ করে। বিংকের বাবা মা সে বইটি নিয়ে সেখান থেকে চলে আসে। তারপরে তার বাবা মা বিংকে ঘুম পাড়িয়ে তাদের রুমে চলে যায়। কিন্তু বিং একটু পরে আবার উঠে যায়। সে উঠে এসে আরেকটি বই হাতে নেয় যেটির নাম বেইবুয়ের চীন অ্যাডভেঞ্চার। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।